হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গত যে আমরা টোটাল ক্লাস করেছিলাম কয়টা, 27টা, প্রায় 27টা ক্লাস করেছিলাম। সেটি আমরা করেছিলাম 27টা ক্লাস কিসের উপর ভিত্তি করে আমরা করেছিলাম স্ট্র্যাটেজিকের উপর ভিত্তি করে। গত যে 27টা ক্লাস হয়েছিল সেটি হয়েছিল স্ট্র্যাটেজিকের উপর ক্লাস। তো যদি তোমরা ভিডিওগুলি না দেখো তাহলে তোমরা ভিডিওগুলি ভালো করে দেখে নোট করে এগুলি শিখে নেবে, কারণ আমি যে ক্লাসগুলি করেছি সেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলি ভালো করে শিখে নেবে। তো স্ট্র্যাটেজিকের পর আজকে আমরা শুরু করব কি ইকোনমিক্সের যে টপিক, ইকোনমিক্সের যে ক্লাস সেগুলি আমরা শুরু করব। তো তোমরা যদি দেখো যে কোনো এক্সামে যদি তোমরা দেখো যে ইকোনমিক্সের যে ওয়েটেজ, ইকোনমিক্স থেকে অনেকগুলি কোয়েশন এসে থাকে, তাই আমরা আজকে শুরু করব কি ইকোনমিক্স ক্লাস। তো ইকোনমিক্স শুরু করার আগে, ইকোনমি অর্থাৎ কি অর্থনীতি। তো ইকোনমিক্সের ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে দেখবো ইকোনমিক্সের কি আমরা পড়বো, তার সিলেবাসটা আমরা দেখবো, তারপর আমরা ক্লাস শুরু করব। চলো শুরু করি। তাহলে ইকোনমিক্সে আমাদের কি পড়তে হবে? ইকোনমিক্সে আমাদের পড়তে হবে কি মৌলিক অর্থনীতি অর্থাৎ বেসিক ইকোনমি। তারপর পড়বো আমরা অর্থনৈতিক পরিকল্পনা অর্থাৎ পঞ্চবর্ষীয় পরিকল্পনায় যেগুলি রয়েছে, ইকোনমিক প্ল্যানিং, অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং। তারপর পড়বো কি জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম পড়বো। তারপর পড়বো মুদ্রা এবং ব্যাংকিং, মানি অ্যান্ড ব্যাংকিং। তারপর পড়বো আর্থিক বাজার অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার। তারপর পড়বো কি বৃদ্ধি এবং উন্নয়ন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর পড়তে হবে আমাদের বেকারত্ব ও দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি। তারপর পড়তে হবে আমাদের ট্যাক্স সিস্টেমটা পড়তে হবে। তারপর আমরা পড়বো বাজেট। তারপর পড়বো কি এগ্রিকালচার। তারপর পড়বো ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প। তারপর পড়ব আদমশুমারি, সেন্সাস। তারপর পড়ব প্রধান সূচক, মেজর ইন্ডেক্স। আর তারপর আমরা দেখব কি আন্তর্জাতিক আর্থিক সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলি। তো এই টপিকগুলি আমরা কভার করব ইকোনমিক্সের। তো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা শুরু করবো বেসিক ইকোনমি। আজকে আমাদের টপিক হলো কি বেসিক ইকোনমি। তো চলো শুরু করি। তো বেসিক ইকোনমি বা মৌলিক অর্থনীতি থেকে আমাদের কি পড়তে হবে? বেসিক ইকোনমি বা মৌলিক অর্থনীতি থেকে আমরা প্রথম কি দেখব? অর্থনীতির সংজ্ঞা। অর্থনীতির সংজ্ঞাটা দেখব। তারপর দেখব অর্থনীতির কিছু সিদ্ধান্ত রয়েছে, এগুলিতে পড়ব। তারপর পড়ব অর্থনীতির প্রকারভেদ। আর লাস্টে কি পড়ব? অর্থনীতির ক্ষেত্র। এগুলি আমরা বেসিক ইকোনমিতে পড়ব। তো চলো প্রথমে আমরা দেখব যে অর্থনীতির সংজ্ঞা কি। অর্থনীতির সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ ইকোনমি, ইংরেজিতে কি বলা? ডেফিনেশন অফ ইকোনমিক্স। অর্থনীতিকে ইংরেজিকে কি বলা হয়? ইকোনমিক্স। তো ইকোনমিক্স শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? ইকোনমিক্স শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। কোথা থেকে? গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়া একটি হলো গ্রিক শব্দ। ঐকোনমিয়া থেকেই ইকোনমিক্সের উৎপত্তি হয়েছে। ঐকোনমিয়া শব্দটির অর্থ কি? ঐকোনমিয়া শব্দটির অর্থ হলো গৃহ গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা। ঐকোনমিয়া শব্দটির উৎপত্তি হয়েছে, ইকোনমিক শব্দটির উৎপত্তি হয়েছে ঐকোনমিয়া থেকে। আর ঐকোনমিয়া শব্দের অর্থ হলো গৃহ ব্যবস্থাপনা। তারপর দেখো কি 1776 সালে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকিউয়ারি ইনটু দ্য ন্যাচারাল অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতি বিষয়টিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কি অর্থনীতিকে বিষয় হিসাবে কে উল্লেখ করেছিলেন অ্যাডাম স্মিথ। কত সালে? 1776 সালে। অ্যাডাম স্মিথের লেখা পুস্তকের নাম কি? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য ন্যাচারাল অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। কি বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনকও বলা হয়। আর অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হলেন চাণক্য। তো অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে চাণক্য। আর অর্থনীতিকে বিষয়টিকে একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন কে? অ্যাডাম স্মিথ। তাহলে এখান থেকে যে কোনোভাবে কোয়েশ্চেন আসতে পারে যে ইকোনমি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে? তখন তোমরা আনসার দেবে ইকোনমি শব্দটি থেকে এসেছে। ইকোনমি শব্দের অর্থ কি? গৃহ ব্যবস্থাপনা। আর অ্যাডাম স্মিথ কি করেছে? অ্যাডাম স্মিথকে কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয়। তিনি 1776 সালে কোন বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য ন্যাচারাল কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনে অর্থনীতি বিষয়টিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে
উল্লেখ করেছেন? তো যদি কোয়েশ্চেন আসে যে অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কে উল্লেখ করেছেন? তখন আনসার হবে অ্যাডাম স্মিথ। আর অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হলেন চাণক্য। এখন দেখবো আমরা অর্থনীতির কিছু সিদ্ধান্ত রয়েছে। কি রয়েছে? অর্থনীতির কিছু সিদ্ধান্ত। তো অ্যাডাম স্মিথের প্রথমে দেখবো কি অ্যাডাম স্মিথের যে সিদ্ধান্ত। তো অ্যাডাম স্মিথ এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো অ্যাডাম স্মিথের ছবি। তিনি হলেন একজন অর্থনীতিবিদ। তো অ্যাডাম স্মিথ কি বলেছেন? অর্থনীতি হলো অর্থের বিজ্ঞান। কি? অর্থনীতি হলো অর্থের বিজ্ঞান। অর্থ মানে কি? অর্থ মানে হলো টাকা। মানে অর্থনীতি হলো টাকার বিজ্ঞান। অর্থনীতি হলো টাকার বিজ্ঞান। নেক্সট যে সিদ্ধান্ত সেটিকে দিয়েছিলেন, সেটি দিয়েছেন রবিনস, এল রবিনস। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হলো এল রবিনসের ছবি। তিনি বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ ব্যাখ্যা করে। অর্থাৎ সম্পদ কি? সম্পদ হলো সীমিত। সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের এবার মানুষের চাহিদা কি? মানুষের চাহিদা হলো সম্পদ সীমিত, কিন্তু মানুষের চাহিদা হলো অসীম। সম্পদ সীমিত, মানুষের চাহিদা হলো অসীম। তাই সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য সমন্বয় সাধন সংক্রান্ত আচরণ ব্যাখ্যা করেন। কি? সীমিত সম্পদের ভিত্তিতে মানুষের যে বিভিন্ন চাহিদা রয়েছে সেটা পূরণ করার কথাই এখানে বলা হয়েছে। নেক্সট হলো অর্থনীতির প্রকারভেদ। এই সিদ্ধান্তগুলি বোঝা গেল। এই সিদ্ধান্তগুলি ভালো করে অ্যাডাম স্মিথ কি বলেছেন? অর্থনীতি হলো অর্থের বিজ্ঞান। আর এল রবিনস কি বলেছেন? অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা অসীম এবং অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ ব্যাখ্যা করে। নেক্সট দেখবো আমরা অর্থনীতির প্রকারভেদ। তো অর্থনীতির প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ ইকোনমি। অর্থনীতির প্রকারভেদ দেখবো। তো অর্থনীতিকে দুটি দৃষ্টিকোণে ভাগ করা হয়। অর্থনীতিকে কয়টি দৃষ্টিকোণে ভাগ করা হয়? দুটি দৃষ্টিকোণে। প্রথম কি? বিষয়বস্তু বা বক্তব্যের দিক থেকে অর্থনীতি দুই প্রকার। কি? ইতিবাচক অর্থনীতি আর নেতিবাচক অর্থনীতি। বিষয়বস্তু দিক থেকে অর্থনীতি কত প্রকার? দুই প্রকার। একটি হলো ইতিবাচক অর্থাৎ পজিটিভ ইকোনমিক্স, একটি হলো নর্মেটিভ ইকোনমিক্স। তো একটি হলো ইতিবাচক অর্থনীতি আর একটি হলো নেতিবাচক অর্থনীতি। তো ইতিবাচক অর্থনীতি কি? ইতিবাচক অর্থনীতি হলো যে সকল সমস্যা বাস্তব জ্ঞান দ্বারা সমাধান সম্ভব সেগুলি হলো ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয়। যেমন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি করতে পারে। কি? অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এটা এখানে করতে পারে না, এখানে হবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। আবার বেকারত্ব থাকতে পারে। এগুলি হলো একটি ইতিবাচক অর্থনীতির উদাহরণ। আর নেতিবাচক অর্থনীতি কোনটি? নেতিবাচক বা নর্মেটিভ ইকোনমিক্স হলো উপরে যে উদাহরণ কি? উপরে উদাহরণে মুদ্রাস্ফীতি আর বেকারত্ব। উপরে উদাহরণের প্রেক্ষিতে যদি বলা হয় মুদ্রাস্ফীতি সমস্যা সমাধানের পূর্বে বেকারত্ব সমস্যার সমাধান করা উচিত, এটি হবে নেতিবাচক বক্তব্য। অর্থাৎ কি? মুদ্রাস্ফীতির যে সমস্যা রয়েছে সেটি সমাধানের পূর্বে কি করতে হবে? বেকারত্ব সমাধান করতে হবে। বেকারত্ব সমাধান করলেই মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এই দুটিরই সমাধান করতে হবে। আর এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় নেতিবাচক বক্তব্য। এই তত্ত্বকে কি বলা হয়? এই বক্তব্যকে কি বলা হয়? নেতিবাচক বক্তব্য। এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অত ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি তাত্ত্বিক দিক থেকে অর্থনীতি হলো দুই প্রকার। কি? ব্যষ্টিক অর্থনীতি আর সমষ্টিক অর্থনীতি। কি? মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। এটা হলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কি? তাত্ত্বিক দিক থেকে অর্থনীতি কত প্রকার? দুই প্রকার। একটা হলো ব্যষ্টিক অর্থনীতি আর একটা হলো সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কোনটি? ব্যষ্টিক অর্থনীতি বা কি? মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি বা কি? মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো কথার অর্থ কি? মাইক্রো মানে আমরা জানি মাইক্রো মানে হলো কি? মাইক্রো মানে হলো ক্ষুদ্র। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র। মাইক্রো কথার অর্থ হলো ক্ষুদ্র। অর্থাৎ অর্থনীতির যে অংশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোকপাত করা হয়। যদি একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে, ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা, তখন সেটা কোথায় আলোচনা হবে? ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হবে। যেমন উদাহরণ দেখো, টাটা মালিক হলো জিও এবং টাটার মালিক হলো একজন। জিও এবং টাটার মালিক কয়জন? একজন। এখানে একজন ব্যক্তির
অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছে, তাই এটি কি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। এছাড়া ব্যষ্টিক অর্থনীতির আর কি উদাহরণ হতে পারে, যেমন যেমন একজন ভোক্তার চাহিদা হতে পারে, একজন ভোক্তার চাহিদা হতে পারে। তারপর কি হতে পারে, ভোগ হতে পারে, একজন ব্যক্তির ভোগ হতে পারে, সঞ্চয় হতে পারে। এগুলি হলো কি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। অর্থাৎ একজন ব্যক্তির যে কোনো ভোগ, চাহিদা, সঞ্চয়, এগুলি যে অর্থনীতিতে আলোচনা করা হবে সেটি হবে ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। আর সমষ্টিক অর্থনীতি অর্থাৎ কি, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো কথার অর্থ কি, ম্যাক্রো কথার অর্থ হলো বৃহৎ, যেমন ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, ব্যক্তিগত চাহিদার পরিবর্তে সামগ্রিক চাহিদা, বেকারত্বের হার, এগুলি হলো সমষ্টিক অর্থনীতির উদাহরণ। অর্থাৎ কি, ব্যক্তিগত চাহিদার পরিবর্তে, এখানে কি ব্যক্তিগত চাহিদা যদি ব্যাখ্যা করা হয়, তাহলে ঠিক কোন অর্থনীতি ব্যাখ্যা করা হবে, ব্যষ্টিক অর্থনীতিতে। আর সামগ্রিক চাহিদার ব্যাখ্যা করা হবে সমষ্টিক। অর্থাৎ তোমরা এভাবে এটা বুঝতে পারো মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্সটা। যেমন একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে অনেকগুলি কি থাকে, গাছ থাকে। তো পুরো জঙ্গলটাকে কি বলা হয়, পুরো জঙ্গলটাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি। আর জঙ্গলের মধ্যে যে গাছগুলি রয়েছে সেগুলি অর্থনীতি যদি ব্যাখ্যা করা হয়, গাছগুলি সম্পর্কে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে সেটি হবে ম্যাক্রো ইকোনমিক্স। অর্থাৎ কি, একটা দেশ রয়েছে, ধরো একটা দেশের মধ্যে একটা দেশের সামগ্রিক জনগণের যখন কি করা হবে, দেশের মধ্যে যে সকল মানুষ রয়েছে সকলের যখন আয় বা ব্যক্তিগত চাহিদা আলোচনা করা হবে, তখন সেটি আলোচনা করা হবে সমষ্টিক অর্থনীতিতে। আর একজন ব্যক্তির আয়, অন্যান্য কিছু আলোচনা করা হলে, চাহিদা বলো, আর বেকারত্ব বলো, দারিদ্রতা বলো, এগুলি যদি আলোচনা করা হয়, সেটি আলোচনা করা হবে ব্যষ্টিক অর্থনীতিতে। আশা করি তোমাদের বোঝা গেছে। যদি ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে যে কোনটা তোমাদের বোঝা গেছে না। ঠিক আছে, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। আর সমষ্টিক অর্থনীতির জনককে সমষ্টিগত অর্থনীতির জনক হলেন জে এম কিন্সকে। সমষ্টিগত অর্থনীতির জনক হলেন জে এম কিন্স। এখানে দেখতে পাচ্ছ জে এম কিন্সের ছবিটা দেওয়া আছে। তো এই টপিকটা পুরোপুরি শেষ হবে না, বেসিক ইকোনমির যে টপিকটা সেটা পুরোপুরি আজকে শেষ হবে না। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, আজকে আমরা কি বললাম, আজকে আমরা বললাম অর্থনীতির সংজ্ঞাটা পড়লাম, তারপর বললাম কি অর্থনীতির সিদ্ধান্তগুলি পড়লাম, তারপর অর্থনীতির প্রকারভেদ পড়লাম। নেক্সট ক্লাসে আমরা অর্থনীতি আরো কিছু প্রকারভেদ রয়েছে সেগুলি পড়বো, আর কি অর্থনীতির ক্ষেত্রটা পড়বো। তো নেক্সট ক্লাসে এই টপিকটা পুরো শেষ হয়ে যাবে। তো আজকে যতটুকু পর্যন্ত আমি পড়িয়েছি, যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আরেকটা কথা, আমি স্ট্র্যাটেজিকে টোটাল কয়টা ক্লাস করেছি, 27টা ক্লাস, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই ক্লাসগুলি ভালো করে দেখে নোট করে এবং শিখে নেবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।